আমাকে একটু খাবার দিয়ে দিন। যদি আপনার এখানে কোনো কাজ থাকে তাহলে আমি করে দেব তার বদলে। আমি তোমাকে খাবার তো দেব, কিন্তু আমার কাজ তো করবে নাকি? সত্যি বলছি আন্টি, আমি মিথ্যা বলছি না। আমি ঘরের সব কাজ করে দেব। শুধু আগে খাবার, তারপর কাজ দেখব। বছর ২০১৫র কথা। গুজরাতের সুরাট শহর, যাকে লোকেরা হীরা এবং কাপড়ের ব্যবসার জন্য চেনে, সেই বছর একটা আলাদা নীরবতায় কাটছিল। ডিসেম্বরের মাস ছিল। ঠান্ডা হাওয়া সকাল সকাল সোসাইটির রাস্তায় ছড়িয়ে পড়ত। ভেসু এলাকার একটা সমৃদ্ধ কলোনিতে একটা বড় বাংলো ছিল, যার বাইরে চকচকে গাড়ি দাঁড়িয়ে থাকত, কিন্তু সেই ঘরের ভিতরে গত ৮ মাস ধরে আলো থাকা সত্ত্বেও অন্ধকার ছিল। এই ঘরে থাকতেন জয়দেব প্যাটেল এবং তার স্ত্রী মীরা প্যাটেল। শহরে তাদের নাম সম্মানের সাথে নেওয়া হতো। জয়দেব প্যাটেল টেক্সটাইলের বড় ব্যবসায়ী ছিলেন। টাকা, খ্যাতি, আরাম সবকিছু ছিল, কিন্তু ৮ মাস আগে তাদের একমাত্র ছেলে রুদ্রাসের অসুখে মৃত্যু হয়ে গিয়েছিল। সে মাত্র ৭ বছরের ছিল। সেই দিনের পর থেকে এই ঘরের প্রত্যেকটা দেয়াল যেন কাঁদতে শুরু করেছিল। ড্রয়িং রুমে রাখা তার খেলনাগুলো সেইভাবেই পড়েছিল। দেয়ালে লাগানো তার স্কুলের ছবি এখনও রোজ মীরাকে দেখত। মীরা প্রায়ই সকালে পরিষ্কার করতে করতে হঠাৎ কোনো কোণে বসে পড়ত এবং কাঁদতে শুরু করত। জয়দেব প্যাটেল চুপচাপ জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দুনিয়াকে দেখতে থাকতেন, কিন্তু আসলে তিনি নিজের ভিতরের খালিপনাকে ঘুরে দেখছিলেন। সেই সকালেও কিছু এমনই ঘটল। মীরা আলমারি পরিষ্কার করছিল যে হঠাৎ একটা পুরনো খাতা হাতে লাগল। এটা রুদ্রাসের স্কুলের খাতা ছিল। প্রথম পাতায় গোল গোল অক্ষরে লেখা ছিল, মাম্মা পাপা, আমি তোমাদের খুব ভালোবাসি। মীরার হাত কাঁপতে লাগল। সে সেখানেই মাটিতে বসে পড়ল। তার চোখ থেকে অশ্রু থামার নাম নিচ্ছিল না। জয়দেব দৌড়ে এলেন। দুজন ড্রয়িং রুমে সোফায় বসে একে অন্যের গলা জড়িয়ে ধরলেন। তাদের অশ্রু চুপচাপ মার্বেলের মেঝেতে পড়তে লাগল। তখনই দরজায় টোকা পড়ল। মীরা অশ্রু মুছে নিজেকে সামলে দরজা খুলল। সামনে একটা ৮ বছরের ছেলে দাঁড়িয়েছিল। দুর্বল শরীর, নোংরা কাপড়, ছেঁড়া জুতো এবং চোখে ক্ষুধার চমক। সে দুহাত জোর করে বলল, আন্টি, আমাকে একটু খাবার দিয়ে দিন। যদি আপনার এখানে কোনো কাজ থাকে তাহলে আমি করে দেব, বদলে আপনি আমাকে পেট ভরে খাবার দিয়ে দিন। মীরা কিছুক্ষণ তাকে দেখতে থাকল। তার নিষ্পাপ আওয়াজ এবং তার শব্দের মর্যাদা সোজা হৃদয়ে নেমে গেল। সে ধীরে বলল, ভিতরে আয় বাবা। ছেলেটা এক পাও ভিতরে বাড়াল না। বলল, আগে কাজ বলুন, তারপর খাবার খাব। আগে খাবার, তারপর কাজ দেখব। মীরা রান্নাঘরে গেল এবং গরম গরম রুটি, সবজি এবং ডাল নিয়ে এলো। ছেলেটা চুপচাপ মাটিতে বসে গেল এবং শান্তভাবে খেতে লাগল। জয়দেব প্যাটেল দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। প্রত্যেক লোকমার সাথে তাদের নিজের ছেলের স্মৃতি আসছিল। খাবার শেষ হতেই ছেলেটা উঠে দাঁড়াল এবং বলল, আন্টি, এখন বলুন কি কাজ করতে হবে? বাসন ধুয়ে দেব? গাছে জল দিয়ে দেব? মীরা নিজেকে সামলে জিজ্ঞাসা করল, নাম কি তোমার? আমার নাম করণ। আমি সুরাতের কাছে কিম গ্রাম থেকে। মাম্মি পাপ্পা মজুরি করতেন। একটা দুর্ঘটনায় দুজনেই চলে গেলেন। কাকা কাকিমা আমাকে রেখেছিলেন, কিন্তু সেখানে রোজ ডাঁটা এবং মার পড়ত। পড়াশোনাও ছাড়িয়ে দিয়েছিল। আমি ভেবেছি যদি কাজ করে খাবার পাই তাহলে কোথাও চলে যাব, অন্তত মার তো পড়বে না। আন্টি, আমি কি রোজ এখানে আসতে পারি? কাজ করে নেব, শুধু খাবার পেলেই হবে। বাবা, আজ থেকে এই ঘর তোমারও। এখানে তোমাকে কেউ ক্ষুধার্ত রাখবে না। কাজ তো আমরা সবাই করব, কিন্তু তোমাকে পড়াশোনাও করতে হবে। পড়াশোনা ছাড়া জীবন অসম্পূর্ণ। কি, সত্যি আমাকে পড়তে দেবে? এখন বই কেউ ছিনিয়ে নেবে না। আন্টি, আমি কাজ না করে খাবার খেতে পারি না। দোকানদার বলেছিল যে কাজ ছাড়া খাবার ভিক্ষা হয়। ঠিক আছে, তাহলে তুমি গাছে জল দাও, নিজের বিছানা ঠিক করো এবং বইগুলো ঠিক জায়গায় রাখো। করণ খুশি খুশি কাজে লেগে গেল। সন্ধ্যায় মীরা তাকে সাফ কাপড় দিল। আয়নায় নিজেকে দেখে করণের চোখ ভরে এলো। তার মুখে প্রথমবার আত্মসম্মান ঝলকছিল। জয়দেব বললেন, করণ, কাল আমরা স্কুলে যাব। করণ কাপা আওয়াজে জিজ্ঞাসা করল, কি, সত্যি? মীরা তাকে গলায় জড়িয়ে ধরল। হ্যাঁ বাবা, এখন তুমি একা নাও। সেই রাতে করণ প্রথমবার পেট ভরে খাবার খেল এবং সুখের ঘুম ঘুমাল। মীরা দেরি পর্যন্ত তার কপাল দেখছিল এবং মনে মনে বলল, হয়তো ভগবান আমাদের আবার বেঁচে থাকার কারণ দিয়েছে। পরের সকাল জানুয়ারি ২০১৬-এর ঠান্ডা, কিন্তু রোদ ভরা ছিল। সুরাত শহর ধীরে ধীরে জাগছিল। ওয়েসু এলাকার রাস্তায় স্কুল বাসের আওয়াজ গুনছিল।
মীরা করণকে নিজের হাতে তৈরি করল, সাফ শার্ট, নীল প্যান্ট, কাঁধে ছোট ব্যাগ। করণ বারবার আয়নায় নিজেকে দেখছিল, যেন তাকে বিশ্বাসই হচ্ছিল না যে এটা সেই ছেলে যে কয়েকদিন আগে পর্যন্ত ক্ষুধার্থ রাস্তায় ঘুরছিল। জয়দেব প্যাটেল গাড়ি বার করে ফেলেছিলেন। মীরা করণের মাথায় হাত রেখে বলল, ভয় পেও না বাবা, পড়াশোনা থেকে কেউ ছোট হয় না। করণ মাথা নাড়ল, কিন্তু হৃদয়ের ধড়কন তীব্র ছিল। স্কুলের গেটে যেই তারা পৌঁছল, শিশুদের ভিড় দেখে করণ সংকুচিত হয়ে গেল। ইউনিফর্ম পরা শিশুরা, হাসতে খেলতে মুখ এবং হাতে বই। তাকে মনে হলো যেন সে কোনো অন্য দুনিয়ায় চলে এসেছে। প্রিন্সিপাল অফিসে অ্যাডমিশনের কথা হলো। জয়দেব সব কাগজপত্র পূরণ করলেন। যখন করণকে ক্লাসে পাঠানো হলো, তখন কিছু শিশু তার দিকে দেখল। কেউ হাসল, কেউ খিসফিসাল। মাম্মি আমাকে এমনই বানায়। সেই মুহূর্তে করণের হৃদয়ে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। সে মনে মনে ভাবল, আমারও মাম্মি আছে। ঘরে ফিরে করণ স্কুলের প্রত্যেক কথা মীরা এবং জয়দেবকে শোনাল। কিভাবে টিচার হেসে তাকে বসাল, কিভাবে কিছু শিশু হাসল, কিন্তু কিভাবে কিছু বন্ধুত্বের হাত বাড়াল। জয়দেব তার কাঁধে হাত রেখে বললেন, বাবা, শুরু সবসময় কঠিন হয়। মীরা তাকে দুধের গ্লাস দিল এবং বলল, পরিশ্রম কখনো খালি যায় না। দিনগুলো কাটতে লাগল। করণ ধীরে ধীরে পড়াশোনায় নিজেকে মানিয়ে নিতে লাগল। শুরুতে গণিতের প্রশ্ন তাকে কাঁদিয়ে দিত, শব্দ ভুল লিখত, খাতা নোংরা হয়ে যেত। অনেকবার সে চুপচাপ কেঁদে নিত, যাতে কেউ না দেখে। মীরা রাতে তার কাছে বসত, ইতিহাসের কথা গল্পের মতো বোঝাত, গণিতকে খেলা বানিয়ে পড়াত। জয়দেবও সময় বার করে তাকে বোঝাতে লাগলেন। পাড়ায় কথা শুরু হয়ে গেল। কেউ বলতো, এত সম্পত্তি আছে তবু অনাথকে নিয়ে এলো। কেউ বলতো, রক্তের সম্পর্ক আলাদা হয়। মীরা এ কথাগুলো শুনেও না শোনার ভান করত। সে বলতো, বাবা, হৃদয় থেকে তৈরি হয়। করণও এখন বুঝদার হয়ে গিয়েছিল। সে জানত যে দুনিয়া কি বলে, কিন্তু তাকে ফারাক পড়ত না। ৩ মাস পর স্কুলে নিবন্ধ প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার মাতাপিতা। করণ সারা রাত জেগে লিখতে থাকল। সে লিখল যে ভগবান তাকে দুবার মাতাপিতা দিয়েছে, প্রথম যারা তাকে জন্ম দিয়েছে এবং দ্বিতীয় যারা তাকে জীবন দিয়েছে, যারা ক্ষুধার্ত পেট থেকে বাঁচিয়েছে, পড়াশোনা দিয়েছে এবং এটা শিখিয়েছে যে পরিশ্রম করে বাঁচাই আসল জীবন। যখন তার নিবন্ধ নির্বাচিত হল এবং তাকে মঞ্চে ডাকা হল, তখন পুরো স্কুল তালি বাজাল। মীরা এবং জয়দেবের চোখ থেকে খুশির অশ্রু বয়ে নামল। সেই দিন করণ ট্রফি নিয়ে ঘরে ফিরল এবং সোজা মীরা জয়দেবের পায়ে রেখে দিল। বলল, এটা আমার নয়, আপনাদের জয়। ঘরে লম্বা সময় পর হাসি গুঞ্জল, কিন্তু গল্প এখানে শেষ হয়নি। সুরতের সেই শহরে করণের কাকা কাকিমাও থাকতেন। যখন তাদের জানা গেল যে সেই ছেলে যাকে তারা কখনো বোঝা মনে করেছিলেন এখন ভালো স্কুলে পড়ছে এবং সম্মানের সাথে বাঁচছে, তাহলে তাদের মন অস্থির হয়ে উঠল। একদিন কাকা হঠাৎ ওয়েসু পৌঁছে গেলেন। পাড়ায় জিজ্ঞাসা করতে লাগলেন। এই খবর করণের কাছে পৌঁছল, তাহলে সে সারা রাত ঘুমাতে পারল না। সে ভয়ে ভয়ে মীরার কাছে বলল, আরে মা, যদি তারা আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায় তাহলে? মীরা তাকে বুকে জড়িয়ে ধরল। কেউ তোকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। জয়দেবও করো আওয়াজে বললেন, এখন তুমি আমাদের ছিলে। ধীরে ধীরে বছর কাটতে লাগল। করণ কিশোরাবস্থায় পৌঁছে গেল। পড়াশোনায় সে আরও নিখুঁত হতে লাগল। খেলায়ও এগিয়ে থাকতে লাগল। স্পোর্টস ডেতে যখন সে দৌড়ে প্রথম স্থান পেল, তাহলে মঞ্চ থেকে নেমে মেডেল মীরা এবং জয়দেবের গলায় পরিয়ে দিল। পাড়ার সেই লোকেরা এখন বলতে লাগল, দেখো, ছেলেটা তো মেধাবী নিকলে। কিন্তু কিছু তিরস্কার এখনও বাকি ছিল। জয়দেব প্রত্যেকবার শুধু এটুকু বলতেন, রক্ত নয়, কর্ম বলে। করণ এখন কলেজে পৌঁছে গিয়েছিল। তার স্বপ্নগুলো বড় হচ্ছিল। সে প্রায়ই বলতো, বাবা, আমি নিজের পরিশ্রমে কিছু বড় করব। জয়দেব হেসে বলতেন, শুধু সততা ছেড়ো না। এই কলেজে তার সাথে আরজার সাথে দেখা হলো। আরজা বুঝদার ছিল, হাসি খুশি ছিল এবং করণের সরলতা থেকে প্রভাবিত ছিল। দুজন বন্ধু হল। তারপর হৃদয়ের কথা সাঝা করতে লাগল। কিন্তু করণ সবসময় একটা কথা বলতো, আমি কোনো সিদ্ধান্ত মা পাপার ইচ্ছার বিরুদ্ধে করব না। এটা শুনে আরজার তার উপর আরও গর্ব হল। সময়ের সাথে দুজনের সম্পর্ক গভীর হতে লাগল এবং করণের জীবন একটা নতুন মোড়ের দিকে এগোচ্ছিল, যেখানে তাকে আবার প্রমাণ করতে হবে যে আসল সম্পর্ক সেইগুলো যা সম্মান এবং কৃতজ্ঞতার সাথে নিভানো হয়। সময় নিজের গতিতে এগোচ্ছিল এবং করণ এখন কলেজের শেষ বছরে পৌঁছে গিয়েছিল। সুরত শহরের সেই রাস্তা, সেই ভিড়, সেই গতি। কিন্তু করণের ভিতরে এখন একটা আলাদা সুখ ছিল। সে পড়াশোনার সাথে ছোট ছোট প্রজেক্টও করতে লাগল, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে।
জয়দেব প্যাটেল তাকে কখনো আটকাতেন না, শুধু এটুকু বলতেন, পরিশ্রম করো, কিন্তু নিজের নিয়ম ছেড়ো না। মীরা প্রত্যেক সকালে তার জন্য পূজা করত এবং মনে মনে দুয়া মাংত যে ছেলেকে ভগবান তাদের দিয়েছে তার জীবনে কখনো অন্ধকার না আসুক। কলেজে করণের নাম পরিশ্রমী এবং সত্যবাদী ছাত্রদের মধ্যে নেওয়া হতো। শিক্ষকেরাও বলতেন যে এই ছেলেটাতে কিছু আলাদা কথা আছে, একটা থামা, একটা কৃতজ্ঞতা। এই দিনগুলোতে আরজা এবং করণের বন্ধুত্ব এখন গভীর সম্পর্কে বদলে গিয়েছিল। আরজা শুরুতেরই একটা মধ্যবিত্ত পরিবার থেকে ছিল। বুঝতার, পড়াশোনায় তীক্ষ্ণ এবং সম্পর্কের কদর করা করণ একদিন সাহস করে মীরা এবং জয়দেবের কাছে আরজার কথা বলল। মীরা বিলম্ব না করে বলল, যদি তোর খুশি তাতে থাকে তাহলে সে আমাদের মেয়ে হল। জয়দেব হেসে মাথা নাড়লেন। তাদের ছেলের পছন্দের উপর পুরো ভরসা ছিল। কয়েক মাস পর সরলতা কিন্তু পুরো সম্মানের সাথে করণ এবং আরজার বিয়ে হল। ভেসোর সেই কলোনি সেই দিন আলোয় স্নান করে উঠল। শেহনাইয়ের আওয়াজ, আত্মীয়দের ভিড় এবং প্রত্যেক মুখে খুশি। মীরা এবং জয়দেবের চোখে অশ্রু ছিল, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, এটা সেই সন্তোষের যে তাদের ছেলে এখন নিজের ঘরের সংসার বসাচ্ছে। আরজা প্রথমবার মীরার পা ছুঁয়ে তাহলে মীরা তাকে তুলে গলায় জড়িয়ে ধরল এবং বলল, আজ থেকে তুমি আমার মেয়ে। আরজা সত্যি ভাবুক হয়ে গিয়েছিল। শুরুর কয়েক মাস ঘরে সবকিছু ঠিক ছিল। আরজা শাশুড়ি শ্বশুরের সম্মান করত, তাদের সাথে বসত, মীরার কাছে ঘরের কাজ শিখত। করণও নিশ্চিন্ত ছিল যে তার দুনিয়া এখন পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু যেমন যেমন সময় কাটল, পরিস্থিতি বদলাতে লাগল। করণ নিজের ছোট ব্যবসা শুরু করেছিল এবং পরিশ্রম ফল দিচ্ছিল। ঘরের অর্থনৈতিক দায়িত্ব এখন সে সামলাতে লাগল। এর সাথে আরজার ব্যবহারে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। তাকে মনে হতে লাগল যে এখন ঘরের খরচ করণ তুলছে, তাহলে শাশুড়ি শ্বশুরের কথা মানার কোনো দরকার নেই। ছোট ছোট কথায় ঝগড়া শুরু হয়ে গেল। মীরা বেশিরভাগ চুপ থাকত। সে ভাবত যে কোথাও ছেলে পারেশান না হয়ে যায়। জয়দেব অনেকবার বলতেন, সত্যি বলো করণকে, কিন্তু মীরা প্রত্যেকবার আটকাত। তাকে ভয় ছিল যে কোথাও এই ঘর আবার ভেঙে না যায়। পাড়ার লোকেরাও কথা বানাতে লাগল। কেউ বলতো, দেখো বউ এলো তাহলে ছেলেরা বদলে যায়। কেউ বলতো, রক্তের সম্পর্ক, আখিরে রক্তের সম্পর্ক হয়। মীরা এসব শুনেও হাসত, কিন্তু রাতে বালিশে মুখ লুকিয়ে কেঁদে নিত। একদিন ঘরে বড় সংঘর্ষ হল। আরজার আগে মীরার সাথে উঁচু আওয়াজে কথা বলে দিল। করণ হঠাৎ বাইরে থেকে ফিরল এবং সে সব শুনে ফেলল। তার মুখ কড়া হয়ে গেল। সে শান্ত কিন্তু দৃঢ় আওয়াজে বলল, আরজা, মায়ের জন্য একটা শব্দও উঁচু হল তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। আরজা অবাক হয়ে গেল। সে করণকে কখনো এই রূপে দেখেনি। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। কয়েকদিন পর্যন্ত পরিবেশ ভারী ছিল। আরজা বুঝতে পারছিল না যে করণ তার সাথে কথা বলছে না কেন। এক রাতে সে নিজে করণের কাছে জিজ্ঞাসা করল, তুমি আমাকে মানানোর চেষ্টা করলে না কেন? আমি এমন কি ভুল করেছি? করণ গভীর শ্বাস নিল এবং তাকে নিজের কাছে বসিয়ে নিল। প্রথমবার সে নিজের পুরো গল্প তাকে শোনাল। কিভাবে সে ৮ বছরের ছিল যখন ক্ষুধা তাকে দরজায় এনে দাঁড় করিয়েছিল, কিভাবে মীরা এবং জয়দেব তাকে বিনা প্রশ্নে অপনিয়ে নিয়েছিল, কিভাবে তারা তাকে নাম, পরিচয় এবং ভবিষ্যৎ দিয়েছে। তার চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে বলল, যদি এই দুজন আমাকে না পেত তাহলে হয়তো আমি আজ জীবিতও থাকতাম না। আমার জন্য এদের থেকে বড় কেউ নেই। যদি তুমি এদের সম্মান না করতে পারো তাহলে আমার সাথে থাকা কঠিন হবে। আরজার মাথা ঝুঁকে গেল। তার হৃদয়ে যেন কেউ জোরে টোকা দিয়েছে। তাকে নিজের ভুলের অনুভূতি হল। সেই মুহূর্তে সে উঠল এবং সোজা মীরার কাছে গেল। তাদের পায়ে পড়ে বলল, মা, আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দিন। বেটি, ভুল সেই হয় যা মানা না যায়। তুমি মেনে নিয়েছ, শুধু এটাই যথেষ্ট। আরজা এখন আগের থেকেও বেশি মীরা এবং জয়দেবের খেয়াল রাখতে লাগল। করণ স্বস্তির নিঃশ্বাস নিল। সময় কাটতে লাগল। কয়েক বছর পর করণ এবং আরজার ঘরে দুটা সুন্দর শিশু হল। তাদের কিলকিলানিতে সেই ঘর গুঞ্জে উঠল, যা কখনো নীরবতায় ভরা থাকত। মীরা এবং জয়দেব এখন দাদু দাদি হয়ে গিয়েছিলেন। তারা শিশুদের সাথে খেলত, গল্প শোনাত এবং প্রত্যেক মুহূর্তের আনন্দ নিত। করণের ব্যবসাও খুব চলল। সে সুরাতের যুবকদের জন্য উদাহরণ হয়ে গেল। সেই পাড়া, সেই লোকেরা যারা কখনো তিরস্কার দিত, এখন বলত,
দেখো, আসল ছেলে সেই হয় যে মা বাবার সম্মান করে। এক সন্ধ্যায় মীরা ছাদে দাঁড়িয়েছিল। নিচে উঠোনে করণ নিজের শিশুদের সাথে খেলছিল। জয়দেব কাছে এসে দাঁড়ালেন। মীরা ধীরে বলল, ভগবান আমাদের থেকে একটা ছেলে নিয়েছিল, কিন্তু বদলে আমাদের তার থেকেও বড় ছেলে দিয়েছে। জয়দেবের চোখ ভরে এলো। তারা আকাশের দিকে দেখলেন এবং মনে মনে ধন্যবাদ বললেন। করণ সত্যি প্রমাণ করেছে যে সম্পর্ক রক্ত থেকে নয়, মানুষত্ব এবং কৃতজ্ঞতা থেকে তৈরি হয়। আজও যদি কেউ সেই কলোনিতে জিজ্ঞাসা করে যে আসল ছেলে কে হয়, তাহলে লোকেরা এটাই বলে যে ক্ষুধা থেকে আসা শিশুকে হৃদয় থেকে অপনিয়ে এবং জীবনভর সেই অপনানো সম্পর্কের লজ্জা রাখে, সেই আসল ছেলে হয়। এবং সুরাত শহরের সেই গলিতে এখন কোনো ক্ষুধার্ত শিশু দরজায় এলে মীরা সবার আগে দরজা খোলে, কারণ সে শিখেছে যে মানুষত্বের সবচেয়ে বড় ধর্ম কাউকে ক্ষুধার্ত ঘুমাতে না দেওয়া।